প্রাকৃতিক সৌন্দর্য, সীমান্ত ঘেঁষা পাহাড়, নদী আর কৃষি নির্ভর জীবনের এক স্বতন্ত্র জনপদ শেরপুর জেলা। ১৯৮৪ সালে জেলা হিসেবে আত্মপ্রকাশ করা এই অঞ্চল আজও অর্থনৈতিক ও অবকাঠামোগত দিক থেকে দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর একটি। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা হয় রয়েছে সীমান্ত বাণিজ্য, পর্যটন এবং কৃষিভিত্তিক শিল্পের ব্যাপক সম্ভাবনা। কিন্তু সম্ভাবনার বিপরীতে বাস্তবতা ভিন্ন। নাজুক যোগাযোগ ব্যবস্থা, সীমিত শিল্পায়ন, কর্মসংস্থানের অভাব আর নদী ভাঙন ও পাহাড়ি ঢলের মতো প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের চ্যালেঞ্জ শেরপুরবাসীর জন্য। জেলার গুরুত্বপূর্ণ নালিতাবাড়ি ও ঝিনাইগাতি অঞ্চলের পাহাড়ি জনপদ এখনও উন্নয়নের মূল স্রোতের বাইরে। দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এই জেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন নিয়ে প্রশ্ন থেকেই গেছে স্থানীয়দের মধ্যে। দর্শক, ত্রয়োদশ জাতীয় নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে চ্যানেল 24 এর বিশেষ আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ। আমরা আজকে রয়েছি শেরপুর জেলায় এবং শেরপুর জেলায় প্রায় ১৩ লাখ ভোটার রয়েছে, নারী ভোটার অর্ধেকেরও বেশি। আমাদের প্রতি জেলার মতন আজকে আমাদের সাথে রয়েছেন সম্মানিত ভোটাররা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আমরা প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই আমাদের যারা এখানে অতিথিরা রয়েছেন তাদের সাথে। আমরা প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই রাজিয়া সামাদ ডালিয়া, সভাপতি সুজনের জন্য নাগরিক। আপনাকে স্বাগত আমাদের এই প্রোগ্রামে আসার জন্য, অনুষ্ঠানে আসার জন্য। তারপরে রয়েছেন আমাদের রাশিদুল ইসলাম, তিনি জামাত মনোনীত প্রার্থী শেরপুর ১ সদর। এবং তারপরে রয়েছেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, তিনিও সদর আসনের শেরপুর ১-এর প্রার্থী, বিএনপি মনোনীত। আমরা প্রথমেই আমাদের সিনিয়র রিপোর্টার সুলতান মাহমুদ কনিকের কাছে জানতে চাই শেরপুর এর সমস্যা সমাধান এবং কিভাবে এ থেকে উত্তরণের উপায়, এবং শেরপুরবাসী আসলে আপনি পথে প্রান্তরে কাজ করে থাকেন, আপনি একটু যদি আমাদেরকে বলেন এই মানুষগুলোর সমস্যাগুলো কোথায় কোথায়। প্রথমে ধন্যবাদ। বলে রাখি যে শেরপুর একটি ঐতিহ্যবাহী জেলা এবং এটি পাহাড়ের সীমান্ত ঘেঁষা একটি জনপদ। এ জেলার বেশিরভাগ মানুষ কৃষির সাথে নির্ভরশীল এবং প্রায় 18 লাখের মতো জনসংখ্যা রয়েছে। কৃষি এলাকা হওয়ার সত্ত্বেও এই জায়গায় তেমন কোনো কৃষির আধুনিকায়নে কোনো ধরনের কাজ করা হয়নি বিগত সময়গুলিতে। 3টি সংসদীয় আসন রয়েছে এবং এই সংসদীয় আসনের 5টি উপজেলা আছে। এই 5টি উপজেলার মধ্যে 3টি উপজেলায় সীমান্ত এলাকায়, সীমান্ত ঘেঁষা, যে কারণে অনেক আদিবাসীর বসবাস এখানে আছে। এই জেলায় সমস্যা আছে অনেক। এর মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসার একটি সংকট রয়েছে এই জেলায়। বিশেষ করে এখানকার যারা মানুষজন আছেন তারা চিকিৎসার জন্য অল্প কিছুতেই দূর দূরান্তে যেতে হয়, বিশেষ করে ময়মনসিংহে তাদের একমাত্র ভরসা হয়। এর বাহিরে এখানে এখন পর্যন্ত তেমন কোনো অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠেনি। রাস্তাঘাট কিছুটা উন্নত থাকলেও তেমনভাবে যে উন্নয়ন, সে উন্নয়ন কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কর্মসংস্থানের তেমন কোনো সুযোগ এখন পর্যন্ত সৃষ্টি হয়নি বিগত সময়গুলির সময়ে। এর বাহিরে সবচেয়ে যে ভয়ের একটি কারণ আছে, এই সীমান্ত এলাকা দিয়ে, বিশেষ করে নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি এই এলাকা দিয়ে প্রচুর পরিমাণে চোরাচালান হয়ে থাকে, যা ঢাকা সহ বিভিন্ন জায়গায় যায়। এটি একটি বড় সমস্যার কারণ। এর বাহিরেও বিগত সময়ে আমরা দেখেছি যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বেশ কিছু সদস্যের আনাগোনা ছিল এই সীমান্ত এলাকায় দিকে, যে কারণে এই জনপদের মানুষজন এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে সবসময় ছিল। এবং বিশেষ করে যারা আদিবাসীরা আছেন তারা তাদের অধিকার নিয়ে অনেক সময় কথা বলতে চায়। আসছে দিনে যে সমস্ত প্রার্থীরা আছেন, যারা নির্বাচনে দাঁড়িয়েছেন, এখানকার জনগণ, এখানকার ভোটার যারা আছেন, তারা প্রত্যেকে চাচ্ছেন প্রত্যেকের মতো করে অন্ততপক্ষে এই জেলাটার যেন উন্নত হয়। শিক্ষার হার অনেক কম রয়েছে এবং বিশেষ করে বেকারত্বের সংখ্যা কিন্তু এখানে বাড়ছে। সেই জায়গায় যারা আগামী দিনে নির্বাচন করবেন তারা যেন অন্ততপক্ষে এই নিশ্চয়তাটুকু দেন যে সামনের দিনে যারা পাশ করবেন জনগণের ভোটে, তারা যেন এখানে কর্মসংস্থান তৈরি করেন এবং কৃষির যে আধুনিকায়ন সেটি যেন এখানে নিশ্চিত করেন, বিভিন্ন জায়গায় রপ্তানির যে সুযোগ সেটি যেন নিশ্চিত করেন। ধন্যবাদ আপনাকে। আমাদের যারা সম্মানিত অতিথি আছেন তাদের কাছে যেতে চাই। আমি প্রথমে যেতে চাই রাজিয়া সামাদ ডালিয়া, সভাপতি সুশাসনের জন্য বাংলাদেশ নাগরিক। আপনি একটু আমাদেরকে বলবেন যে এই এলাকার সমস্যাগুলো কোথায় কোথায় এবং সমাধানের উপায়গুলো কি কি?
বাংলাদেশের যে সমস্যাগুলো, মানে স্বাস্থ্য নিয়ে যে সমস্যা, যেটা আপনি একটু আগে উল্লেখ করলেন, কৃষি এবং স্বাস্থ্য দুটোই কিন্তু খুব ভঙ্গুর অবস্থায় আছে, অন্তত শেরপুর জেলায়। আমি তো 35 বছর শেরপুরে আছি। সদর হাসপাতালে 500-600 রুগী এখনো এখানে প্রতিদিন ভর্তি হচ্ছে, কিন্তু আমাদের 100 বেডের খাবার বরাদ্দ আছে। 250 বেড মানে অফিসিয়ালি উদ্বোধন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত প্রায় 1.5-2 বছর হয়ে গেল আমরা 250 বেডের খাদ্য পর্যন্ত আনতে পারিনি। এই যে ঘাটতিগুলো, এগুলোর মুখপাত্র আমরা মনে করি জনপ্রতিনিধিদের কাজ, কিন্তু জনপ্রতিনিধিদের কখনোই দেখি নাই আমি এগুলো নিয়ে তাদের সোচ্চার হতে, কখনোই না। এমন আমি একটা কথা বলি যে 35 বছর শেরপুরে আছি আমি, 35 বছরে আমি কখনোই দেখি নাই কোনো রাজনীতিবিদদের মাদক নিয়ে আন্দোলন করতে, পলিথিন নিয়ে আন্দোলন করতে, অবৈধ স্থাপনা নিয়ে এবং দুর্নীতি নিয়ে তাদের কোনো আন্দোলন নেই। আন্দোলন যদি তারা না করে, জনগণ কিন্তু খুব বেশি এগোতে পারে না। শেরপুরের বেশিরভাগ 80% লোকই অত্যন্ত দরিদ্র সীমার কাছাকাছি বাস করে। এদের নুন আনতে পান্তা পোড়া এরকম একটা জীবন যাপন করে। তাদের অধিকার নিয়ে সচেতনতা করবার লোক নেই পাশে, তারা নিজেরাও অধিকার সম্পর্কে খুব সচেতন নয়। এই সব কিছু মিলে মুখ থুবড়ে পড়ে আছে আমাদের 80% মানুষ শেরপুর জেলার। স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা সবকিছু একটা এলোমেলো অবস্থা। শিক্ষা তো চলে গেছে বাণিজ্যের হাতে, স্বাস্থ্যও চলে গেছে বাণিজ্যের হাতে, কৃষিটা কতকটা বাণিজ্যের হাতে আছে, কতকটা কৃষকের কাছে আছে, যেটা একদম প্রাচীন পদ্ধতিতে চলে। সবকিছু মেলে আমরা শেরপুর থেকে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। 54 বছর হয়ে গেছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, একটা পতাকা পেয়েছি। আমি 71 দেখেছি, 71-এর মুক্তিযুদ্ধ দেখেছি সরাসরি। আমার নিজস্ব কিছু অংশগ্রহণও ছিল মুক্তিযুদ্ধের উপরে। তখনকার যে চেতনা, সেই চেতনা আমরা এখনো ধারণ করি, কিন্তু সেই জায়গায় পৌঁছাতে 54 বছরেও পারিনি। কিন্তু আমি আমার জেলায় চলে আসছি মানুষের সেবা করব বলে, কিন্তু আমি কি একা পারবো? কিছু করতে পারবো না। আমাদের রাজনীতিবিদরা, জনপ্রতিনিধিরা যদি সচেতন না হয়, মানুষের পাশে দাঁড়াতে না চায়, তাহলে এদেশে কিছু হবে না। এই যে এত কিছু হলো, 71-এর পরে অনেকবার মানুষ একটা চিন্তা চেতনা এগোয়েছে, আবার মুখ থুবড়ে পড়েছে, আবার 0 পয়েন্টে আমরা চলে গেছি। এখনো তাই। আগস্ট মাস থেকে আমরা এখনো একটা অনিশ্চিত অচেতন জায়গায় পড়ে আছি। দেশটা কি হবে? আমরা এখন সামনে এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে 100% বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাংক। কথা আমরা একটু স্পষ্ট যে আপনি বলতে চাচ্ছেন সঠিক নেতৃত্বের অভাব, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি ছুড়ে দিয়েছেন। আমাদের এখানে প্রার্থীরা রয়েছেন, আমরা একটু তাদের কাছে যাব। আপনি আমাদের সাথে রয়েছেন ডাক্তার শানশিলা জেবরিন প্রিয়াঙ্কা। আপনি যেমনটি বলছিলেন, আমাদের সিনিয়র রিপোর্টার আপা বলছিলেন যে সঠিক নেতৃত্ব, সেই জায়গাটিতে আপনি দাঁড়িয়ে আছেন। আপনি বলেন সমস্যা সমাধান আর কিভাবে শেরপুরবাসীর উন্নয়ন করতে চান। প্রথমত, একজন এমপি হয়ে আসতে পারলে একজন এমপির তার নিজস্ব কিছু যেই ক্ষমতার বলে সে যে চেঞ্জ হয়ে যায়, সেটা আগে দমন করতে হবে। আমাকে চিন্তা করতে হবে, আমি একজন এমপি, একটা এলাকার যখন এমপি হয়ে যাচ্ছি বা হব, তখন আমার জনগণের সেবক হতে হবে। কিন্তু ডালিয়া খালামা যেটি বললেন যে পূর্বের তার দীর্ঘ অভিজ্ঞতায় প্রতিনিধিরা এমপি হওয়ার পর নিজেদেরকে শাসক, কন্ট্রোলার মনে করে, একটা পুরা জেলার বা একটা আসনের নিয়ন্ত্রক মনে করে। তো যার কারণে দেখা যায় যে উন্নয়নগুলা আর তখন আর ওভাবে হয় না। দেখা যায় এলাকার মানুষ ভয় পায় বা ভয়ে তার কাছে যেতে পারে না, বা তার কাছে যার পথে একটা বড় গ্যাপ থাকে, হ্যাঁ, টেবিলের এপার আর ওপার হয়ে যায়। তো আমি মনে করি যে একটা জনপ্রতিনিধি যখন সাধারণ মানুষের কাছে চলে যাবে, পৌঁছাবে, এমপি হওয়ার পরেও, এমপি হওয়ার আগে আমরা যেমন জনগণের কাছে যে ভোট চাই, ঠিক একইভাবে এমপি হওয়ার পরেও জনগণের কাছে যে, মানুষের কাছে যে সমস্যার কথা জানতে হবে, সমাধানের পথ খুঁজতে হবে।
শুধু সমস্যা জানলেও হবে না। তো একজন এমপি হিসেবে যখন সে নিজেকে একজন সমাজ সেবক হিসেবে, একজন কাজের লোক হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, তখনই সেই এলাকার উন্নয়ন সম্ভব বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রয়েছেন জামায়াত ইসলাম বাংলাদেশের শেরপুর 1 আসনের প্রার্থী। আপনার সাথে একটু কথা বলতে চাই। রাশিদুল ইসলাম, আপনি একটু আমাদেরকে জানাবেন, তিনি বলছিলেন নেতৃত্বের কথা, তিনি বলছিলেন মানুষের কাছে যে পরিকল্পনার কথা। এই পরিকল্পনার কথা আমরা সবসময় শুনে থাকি, বাস্তবায়ন আসলে কিভাবে সম্ভব, আপনি কি এখনো ভেবেছেন কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে চ্যানেল 24 এর সম্মানিত দর্শক শ্রোতাকে এবং আমাদের সামনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, আমার সহ আলোচক সবাইকে শুরুতেই শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে টার্মগুলো খুবই পরিচিত, মানে আমরা যে টার্মগুলো বলি, আমরা যে টার্মগুলো চর্চা করি, এগুলো এমন কোনো ব্যক্তি নাই যেগুলো উচ্চারণ করেন না। সবচেয়ে বেশি উচ্চারণ করে রাজনীতিবিদরা। যেমন আমরা বলছি যে সুশাসন চাই, এই শব্দটা দিয়েই সাধারণত আমরা আমাদের বক্তব্য শুরু করি। বৈষম্যহীনতা, এগুলো দিয়ে আমরা বক্তব্য শুরু করি, কিন্তু আসলে কখনোই এগুলো বাস্তবায়ন হয়নি। বিগত দিনে দেখা গেছে যে আমরা যেমন আমাদের প্রথম টার্ম রেখেছি যে সবার জন্য দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সুশাসন এবং একই সাথে কার্যকর সংসদীয় প্রতিনিধিত্ব। আমাদের এখানে যারা বিগত দিনে জনপ্রতিনিধি ছিলেন, তারা আমাদের এই এলাকার সমস্যাগুলো সম্পর্কে জানেন না এটা তো বলার সুযোগ নাই। প্রত্যেকটা সমস্যা তাদের চোখের সামনে। আমার বিশ্বাস যে তাদের যারা প্রতিনিধি এখানে, তাদের যারা স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধিদের ছিলেন, তারা তো অবশ্যই এগুলো তাদের কাছে গিয়ে বলেছেন, কিন্তু ওনারা এই জনপ্রতিনিধি সংসদে গিয়ে এগুলো কতটুকু রিপ্রেজেন্ট করেছেন আমরা সেগুলো বিগত দিনে দেখেছি। আমি সেই জায়গা থেকে বলতে পারি যে আমাদের এই সবার জন্য শিক্ষা আমরা নিশ্চিত করব, নিরাপত্তা নিশ্চিত করব, সামাজিক সুরক্ষা চাই আমরা, অবকাঠামোগত সংযোগগত নাগরিক সুবিধাগত উন্নয়ন চাই, এরপরে হচ্ছে যে সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণ চাই আমরা, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা চাই, কর্মসংস্থান চাই, অর্থনৈতিক সমৃদ্ধি চাই, সেটা কৃষির মাধ্যমে হোক অথবা বিজনেসের মাধ্যমে হোক। এই সবকিছু তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন জনপ্রতিনিধিরা সৎ হবে, জনপ্রতিনিধিরা জনদরদী হবে এবং তারা একটা দায়িত্ব বোধ থেকে এই চিন্তাগুলা করবে। সেই কথাটাই কিন্তু বলছিলেন রাজিয়া সামাদ ডালিয়া, যে জনপ্রতিনিধিরা যাতে সুষ্ঠুভাবে নেতৃত্বে ফিরে আসেন। আমাদের সামনে রয়েছেন শেরপুরের ভোটাররা, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের প্রার্থীরা সামনে রয়েছেন, আপনাদের কোনো প্রশ্ন তাদের কাছে আছে কিনা? ধন্যবাদ। আমি মোহাম্মদ শফিউল আলম চান। গারো পাহাড়ের পাদদেশে শেরপুর জেলা বিভিন্ন সেক্টরে পিছিয়ে আছে। এই শেরপুরের আমরা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে আছি, স্বাস্থ্য খাতে পিছিয়ে আছি, যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে আছি। আমি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, দানেশিস প্রতীকের প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার কাছে আমার প্রশ্ন হলো, আপনি নির্বাচিত হলে স্বাস্থ্য খাতে কি করবেন, এটা আমার খুব জানার এবং শেরপুরবাসী জানার ইচ্ছা। ধন্যবাদ আপনাকে। আর কেউ যদি প্রশ্ন করতে চান? সালাম আলাইকুম, আমি প্রভাষক মোহাম্মদ জাহিদ আনোয়ার। আমি জামাতে এমপি প্রার্থী হাফেজ রাশিদুল ইসলামে জানতে চাই, আপনি যদি এমপি নির্বাচিত হন, আগামী দিনে শেরপুরকে নিয়ে কি ভাবছেন? এখানে সন্ত্রাস, চাঁদাবাজ এবং এই অনুন্নত শেরপুরকে বাংলাদেশের মানচিত্রে তুলে ধরার জন্য আপনি কি করবেন? ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনাদের কাছে ভোটাররা করেছেন। প্রথম প্রশ্ন প্রিয়াঙ্কার কাছে করেছেন, সেই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন আপনার ভোটারদের। ধন্যবাদ। আপনারা জানেন আমাদের শেরপুর সদরে 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল আছে, এটা বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় এই সদর হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং এর পরবর্তীতে এই দীর্ঘ 17 বছরে কিন্তু আর এই সদর হাসপাতালের আর কোনো উন্নয়ন হয়নি। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানব সেবায়, জনসেবায় কাজ করে এসছে। আর আমি যেহেতু ধানের শীষের প্রতীকের মনোনীত প্রার্থী এবং আমি একজন চিকিৎসক, সেই হিসেবে আমি সদর হাসপাতালের যেই অব্যবস্থাপনাগুলো আছে সেগুলোকে সর্বপ্রথম নিয়ন্ত্রণে আনতে চাই। এখানে 250 শয্যা বিশিষ্ট থাকলে এখানে মাত্র 100 পেশেন্ট চিকিৎসা পায়, খাদ্য পায়, হ্যাঁ ফ্রি বেড পায়, কিন্তু বাকি 150 পেশেন্টের কিন্তু কোনো ফ্যাসিলিটিস নেই, যেটা আমাদের শেরপুরবাসীর জন্য খুবই কষ্টদায়ক। কারণ 4,50,000 ভোটার আছে এখানে, একমাত্র একটাই সদর হাসপাতাল যেখানে প্রত্যেকটা পেশেন্ট দৈনিক যায়। তো এই কারণে আমার সর্বপ্রথম এই সদর হাসপাতালের এই ম্যানেজমেন্টগুলো আগে ব্যবস্থা করতে হবে, যে আমার এডুকুয়েট লোকবল লাগবে, নার্স লাগবে, ডাক্তার লাগবে এবং 250 শয্যা বিশিষ্টকে কিভাবে 500 শয্যায় পরিণত করা যায়, 500টা বেডেই
ফ্রি বেড হবে এবং ফ্রি মানুষ খাদ্য পাবে, ওষুধ সরবরাহ হবে, সেই ব্যাপারটা আমি গুরুত্ব রাখবো। আর একজন জেনারেল সার্জন হিসেবে আমি শেরপুরে পরিলক্ষিত করেছি এখানে কোনো স্পেশাল সার্জারি হয় না। প্রত্যেকটা সার্জারি করতে গেলে ময়মনসিংহ মেডিকেল অথবা ঢাকা মেডিকেল কলেজে যেতে হয়, যার কারণে অর্থনৈতিক দিক থেকে আমাদের শেরপুরের মানুষের চিকিৎসা ক্ষেত্রে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। সেই জায়গা থেকে আমি এখানে স্পেশালিস্ট হাসপাতাল চাই, যেখানে শিশু ডিপার্টমেন্ট থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ পেশেন্টের ট্রিটমেন্ট যেন হয়, স্পেশালাইজড ট্রিটমেন্ট হয়, সেই ব্যাপারে আমি বিশেষ গুরুত্ব দিব। রাশিদুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন ছিল, আপনি যদি একটু উত্তর দিতেন। জি, আমার কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে আমি কিভাবে এই সমস্যাগুলো সমাধান করতে চাই। আমি আমার বক্তব্যটা আগে শেষ করতে পারিনি, সেটা সূত্র ধরেই বলছি যে আমরা আমাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করেছি, সবকিছু আমাদের কাছে ক্লিয়ার আছে। আমরা চাই যে এমন একদল লোককে আমরা বেছে নিই আমাদের জনপ্রতিনিধি হিসেবে, যারা রিয়েলি কাজটা করে থাকেন, তাদের কথাবার্তা এবং তাদের কাজকর্মের মধ্যে মিল আছে, এরকম ব্যক্তিবর্গকেই আমরা বেছে নিতে পারি। যেমনটি আমার ম্যাডাম বলেছিলেন এবং আপনি শুরুতে বলেছিলেন যে এখানে মাদক একটা বড় সংকট, কিন্তু আমরা দেখেছি বিগত দিনে যারা মাদক সেবী, তার চেয়ে বড় কথা হচ্ছে যে মাদক যারা কারবারি, এদের মধ্যে সম্পর্কটা রাজনীতিবিদরা স্থাপন করে দেয়। তো রাজনীতিবিদরা যদি মাদকের কারবারি হন অথবা ডিলার হন অথবা সংযোগ স্থাপনকারী হন, তাহলে তো তাদের দ্বারা মাদক সমস্যার সমাধান সম্ভব নয়। একইভাবে রোডঘাট উন্নয়ন সহ এরকম কিছু জায়গা যেগুলো করা দরকার সমস্যার সমাধান, সেই সমস্যার সমাধানগুলো কারা করবে? যারা দুর্নীতি মুক্ত থাকতে পারে, যারা তাদের নিজেদের আখের গোছানোর চিন্তা ভাবনায় বেশি নিয়োজিত থাকবে না, তাদের পক্ষে কেবলমাত্র সম্ভব এই সমস্যাগুলো সমাধান করা। তো আমরা দেখেছি যে বিগত দিনে ছোটখাটো কোনো উন্নয়ন বাজেট হলেও সেখান থেকে পার্সেন্টেজ আকারে পকেটে ঢুকানোর একটা টার্গেট থেকেছে। এই টাইপের দুর্নীতিবাজ যারা, চাঁদাবাজ যারা, তাদেরকে যদি আমরা ক্ষমতায় দেই, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে মানুষের সমস্যার সমাধান তো দূরের কথা, সমস্যা আরো দিন দিন তো বাড়ছে, কারণ পপুলেশন ডেভেলপমেন্ট হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, এটার এগেইনস্টে বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। এই দুর্নীতি নিয়ে আসলে কথা বলছিলেন আমাদের রাজিয়া সামাদ ডালিয়া, তিনি বলছিলেন, এবং আমি একটু প্রথমেই যেতে চাই সুশাসনের জন্য নাগরিক সভাপতি আপনার কাছে রাজিয়া সামাদ ডালিয়া, আপনি একটু বলবেন যে দুর্নীতির কথা উঠে এসেছে, মাদকের কথা উঠে এসেছে, আমরা দেখছি যে প্রার্থীরা যারা মূলত প্রতিনিধিত্ব করেন জনগণের, তাদের পেশি শক্তির ব্যবহার থাকে, সেই বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে বলেন। আমাদের দেশটাকে সাজাতে হবে। সাজাতে গেলে আমার মতে আমাদের জাতীয় চেতনার জায়গায় যদি আমরা থাকতে চাই, তাহলে যারা এমপি নিযুক্ত হবেন তারা সবচাইতে সম্মানীয় ব্যক্তি, তারা সেখানেই থাকবেন, তারা আইন প্রণয়ন করবেন, আইন দ্বারা দেশটাকে শাসনের জায়গায় নিয়ে আসবেন। আর বাকি যেগুলো যে আমাদের সাধারণ মানুষের চাহিদা মেটাবার জন্য যারা সরাসরি সম্পৃক্ত, পৌরসভা, তারপরে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, এই নির্বাচনগুলো কোনো প্রতীক ছাড়া নির্বাচন হওয়া উচিত। তাহলেই আমরা একটা শক্তিশালী মানুষ তৈরি করতে পারবো, যারা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকবে এবং এরাই দেশটাকে চালিকা শক্তি হয়ে যেতে পারবে। নির্বাচন কমিশন থেকে শুরু করে যতগুলো কমিশন আছে, শিক্ষা কমিশন, সবগুলোকেই পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে। এখানে কোনো রাজনীতিবিদ আইন ছাড়া হস্তক্ষেপ করতে পারবে না। তাহলেই আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো। ব্যালট হলো আমাদের গণতন্ত্রের প্রথম ধাপ। আমরা আমাদের মতামত প্রকাশ করব কাকে চাই, তারপরেই কিন্তু আমাদের চাহিদা থাকবে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে ক্ষমতা, কারা এগুলো নিয়ন্ত্রণ করবে। যদি রাজনীতিবিদরা সমস্ত কিছু এক হাতে নিয়ন্ত্রণ করতে চায়, বিগত কালে আমরা যা দেখেছি যে আমাদের এমপিরা জেলা পরিষদ, ইউনিয়ন, এমনকি ইউনিয়ন পরিষদের মেম্বারদের কাজটাও তারা করতে যান, এই জন্য যে ওখানে পয়সা আছে। এই জায়গা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। তারা কোথাও সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না। আমাদের যে জেলা প্রশাসক আছেন, তারাও জনগণের কর্মচারী, তারা ভুলে যান, কারণ তারা রাজনীতিবিদদের দ্বারা নিয়ন্ত্রিত থাকেন। কাজেই সাধারণ মানুষের কথা শোনার চাইতে রাজনীতিবিদদের কথাই তারা শোনেন বেশি। এই জায়গায় আমাদের দেশটাকে পৌঁছাতে হবে, কিন্তু তা না হলে আমাদের এই যে ব্যালটের যে আমরা যে আমাদের মতামত ব্যক্ত করছি, এটাও ব্যর্থ হয়ে যাবে। খুবই এই ব্যর্থতা যদি আবার আমরা আনি, তাহলে কিন্তু আমরা আবার মুখ থুবড়ে পড়বো,
আবার বিগত সময়গুলোর মতো আমরা কান্নাকাটি করে সময় কাটাবো এবং তা এবং হতে এবং এবং দিতে এবং পারি না যারা আমরা। জনপ্রতিনিধিরা আছেন তারা তাদের ক্ষমতা প্রয়োগ করবেন। আমি প্রথমেই যেতে চাই শানশিলা জেবরিন প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা আপা বলছিলেন পেশি শক্তির কথা, ক্ষমতায়নের কথা, আগের যারা প্রার্থীরা ছিলেন কিংবা জনপ্রতিনিধিরা যারা ছিলেন তাদের ক্ষমতা প্রয়োগের কথা বলছিলেন। আপনি শুধুমাত্র শেরপুরের প্রতিনিধিত্ব করছেন না, যুব সমাজকেও প্রতিনিধিত্ব করছেন, তরুণ সমাজকে। আপনি এই পরিবর্তন আনতে চান কি না, শেরপুরবাসীর সামনে আপনি ওয়াদা করেন। ধন্যবাদ। প্রথমত, আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বকনিষ্ঠ প্রার্থী বর্তমানে, এবং আমি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের মধ্যে একমাত্র নারী প্রার্থী, সুতরাং আমি কিন্তু পুরো ময়মনসিংহ বিভাগের নারীদেরকে রিপ্রেজেন্ট করি এবং ইয়াং জেনারেশনদেরকেও রিপ্রেজেন্ট করি, পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনকে। পুরো বাংলাদেশ যখন শেরপুর সদর এক আসনের দিকে তাকিয়ে আছে, সুতরাং আমি এমন একটা কাজের মাধ্যমে নিজেকে শেরপুর সদরের মানুষের কাছে রিপ্রেজেন্ট করব যেন পুরো বাংলাদেশের মানুষ আমাদের সদর এক আসন থেকে শিক্ষা নেয় যে আসলেও সঠিক সৎ উপায় নারীরাও পারে এগিয়ে আসতে, এবং আমি এমপি হতেও পারি নাও হতে পারি, সেটার তো কোনো গ্যারান্টি নাই। তবে আমি একজন চিকিৎসক হিসেবে যে শেরপুরের সর্বস্তরের মানুষের সাথে যেভাবে আমার যোগাযোগ হলো, তাদের আমি বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্প করেছি, চিকিৎসা সেবা দিয়েছি, এই যে তাদের সাথে আমার একটা সম্পর্ক, এটা তো কখনো শেষ হওয়ার নয়। সুতরাং আমি শেরপুরের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাব, এমপি হই অথবা না হই। যদি আমি এমপি হই তাহলে আমার কিন্তু অনেক দায়িত্ব, শুধু শেরপুর সদর এক আসনের না, পুরো শেরপুর জেলার রিপ্রেজেন্টেশন আমার মাধ্যমে আমি হবে। ওই জায়গাটিতে আসছিলাম আপনার কাছে। স্পেসিফিক যে প্রশ্নটি আমার, যেটি নিয়ে বারবার কথা হচ্ছে, যে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, যে বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ বিরক্ত, সবাই বিরক্ত, সেই জায়গাটিতে আপনার কি অবস্থান থাকবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি যদি ইনশাল্লাহ এমপি হতে পারি, দুর্নীতি, চাঁদাবাজি এবং মাদক, এই তিনটা জায়গাতে আমি জিরো টলারেন্স ডিক্লেয়ার করছি। সেটা হতে পারে আমার দলের কোনো নেতাকর্মী হোক, দলের বাইরে হোক, আমার কোনো স্বজন হোক, আমার নাম ভাঙিয়ে যারা এই কাজের পিছনে ঘুরে বেড়াবে, সবার প্রথমে আমি তাদের এগেইনস্টে মাঠে নামবো। এবং শুধু তাই না, আমি যদি আমার তরুণ সমাজকে, আমার ছেলে ভাই বোনদেরকে, আমার সন্তানদেরকে আমি যদি খেলার মাঠ গড়ে দিতে পারি, আমি যদি তাদের সাংস্কৃতিক দিক থেকে তাদেরকে স্টাবলিশ করতে পারি, তাদেরকে যদি একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে তারা এইসব নেগেটিভ পয়েন্টগুলো টাচ করবে না। সুতরাং আমার দুইটা ওয়েতেই কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে আমার যারা এইসব কাজে সম্পৃক্ত তাদেরকে ধরে এনে আইনের আওতায় তুলে দেওয়া, সেখানে আমি আমার পরিবারকেও মানব না যদি তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির সাথে থাকে। একইভাবে যেই সন্তানরা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে আমি কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখবো, যেন তারা এই ধরনের খারাপ কাজের সাথে সম্পৃক্ত হতে না পারে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, যেমনটি আলোচনা হচ্ছিল, প্রশ্ন উঠে এসেছে, আপার কাছ থেকে এই প্রশ্নটি এসেছে যে যখন কেউ এমপি হন তারপরে প্রশাসন এবং সিভিল প্রশাসন সবাইকে কুক্ষিগত করে একটি ক্ষমতা প্রয়োগের চেষ্টা করে। আপনাকে যদি ভোটাররা ভোট দিয়ে মনোনীত করে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ধন্যবাদ খান। আমি তার আগে একটি প্রশ্ন দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই। আমার বোন শানশিলা জেবরিন প্রিয়াঙ্কা ডক্টর, তিনি যেমনটি বলছিলেন যে তিনি মাদক সহ সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবেন, কিন্তু তিনি, আমি জানি না তিনি ক্লিয়ার করবেন বিষয়টি, বক্তব্যটি কেন দিয়েছেন অথবা অবচেতন মনে দিয়েছেন কিনা, যে তিনি কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়েছেন, সেটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যে তিনি 22 তারিখ থেকে নির্বাচনের মাঠে সকল সন্ত্রাসী, ডাকাত, চোর, গুন্ডা, বদমাশ যারা আছে, আওয়ামী লীগ সহ, তাদেরকে তিনি তার দলে নিতে চাচ্ছেন আর কি। এটি কেন তিনি বলেছেন এ ব্যাপারে তিনি জবাব দেবেন ইনশাআল্লাহ। আর আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, যে আমরা ক্লিয়ার করেছি যে আমরা মানুষের জন্য জনপ্রতিনিধি হতে চাই, আমরা মানুষকে নিয়ে জনপ্রতিনিধি হতে চাই, এবং জামাত ইসলামী কিন্তু সিরিয়াসলি বলেছে যে জনগণের যে ক্ষমতায়ন, একক ব্যক্তির হাতে ক্ষমতায়ন বা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির হাতে সকল ক্ষমতা, এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্যই কিন্তু একটি গণভোট হচ্ছে, এবং আমরা কিন্তু ব্যাপকভাবে সেই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছি। সেই হা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে জনপ্রতিনিধিদের যে একক ক্ষমতা সেটি ব্যাপকভাবে খর্ব হবে,
এবং সেটির একটি ব্যালেন্স আসবে ইনশাআল্লাহ। জনগণ তার মতামত প্রদর্শন করার ক্ষেত্রে বা অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা ভূমিকা সরাসরি রাখতে পারবে ইনশাআল্লাহ। এবং আপা যেমনটি বলেছেন, এই বিষয়টিকে সামনে রেখে আমি এভাবে বলছি যে আমরা ইতোমধ্যে আমাদের যে অগ্রাধিকার লিস্ট, আমাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনাটি একমুখী করিনি আমরা, যে আমরা শুধুমাত্র চাপিয়ে দিয়েছি আমরা এই পরিকল্পনা করবো, এটা নিয়ে আমরা আগাবো। তার চেয়ে আমরা বেশি গুরুত্ব দিয়েছি তরুণ সমাজ কি চায়, সিনিয়র সিটিজেন কি চায়, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কি চায়, তাদের সাথে বসে তাদের সাথে দেখা করে আমরা মতামতগুলো নিচ্ছি। এমনও হয়েছে যে আমরা যে পরিকল্পনা শুরুতে নিয়েছিলাম সেটি প্রায় 10 বার পরিবর্তন করেছি আমরা, কারণ আমাদের চিন্তার চেয়ে মনে হচ্ছে যে জনগণের চিন্তাটা আরো বেটার, সেই বেটার চিন্তাগুলো আমরা নিয়েছি। আমি যদি এখানে আল্লাহর ইচ্ছায় বা জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আমি যেমন করে মতামতটা নিয়েছি ঠিক একইভাবে এই বিশেষ ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গকে নিয়ে, তাদেরকে নিয়েই আমি উন্নয়ন কর্মকাণ্ড করতে চাচ্ছি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাদের সম্মানিত ভোটাররা উপস্থিত রয়েছেন, আমি সম্মানিত ভোটারদের কাছে যেতে চাই যে তাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা তার প্রার্থীর কাছে, একটু যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ। আমার প্রশ্ন শেরপুর সদর 1 আসনের প্রার্থী ডাক্তার সানসিলা জেবিন প্রিয়াঙ্কার কাছে। শেরপুরে একটি আমাদের কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই এবং শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য তরুণদের জন্য কোনো ব্যবস্থা তেমন একটা নেই। আপনার এটা নিয়ে কি পরিকল্পনা? এবং আরেকটি প্রশ্ন আমাদের এখানে একজন প্রার্থী এখানে করেছেন যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে, যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রশ্ন, সেটি হয়তো বা প্রার্থী যার কাছে করেছেন সে উত্তর দিবেন। আমরা আরেকজনের কাছ থেকে আরেকটি কোশ্চেন নিতে চাই, যদি আমাদেরকে বলে। সিনিয়র একজন রয়েছেন, একটু যদি। আমার প্রশ্ন জামাতের প্রার্থীর কাছে যে আপনারা স্বাধীনতা বিরোধী যে তকমা আপনাদের গায়ে লেগে আছে, এটা কিভাবে আপনারা শেষ করবেন? ধন্যবাদ। আমরা একটু শেরপুর নিয়ে কথা বলতে চাই, শেরপুরের সমস্যা নিয়ে কথা বলতে চাই। শেরপুরের যে সমস্যাগুলো রয়েছে, প্রার্থীরা রয়েছেন, তাদের সাথে তাদের কথা নিয়ে কথা বলতে চাই, একটু যদি বলেন। শেরপুর বাসীর সমস্যা নিয়ে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাকারিয়া মোল্লা। আমি আজকে শেরপুর সদর 1 আসনে জামাত মনোনীত প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি যেহেতু একটা বৃহৎ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, সেহেতু আমাদের এই শেরপুর সদর 1 আসনের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার কি পরিকল্পনা বা মনোভাব? ধন্যবাদ আপনাকে। যেমনটি ভোটাররা বলছিলেন, তাদের অনেক অভিযোগ রয়েছে, অনেক দাবি রয়েছে আপনাদের কাছে, এবং সেই দাবিগুলো আপনাদের মাধ্যমেই তারা বাস্তবায়ন চায়, যেটি এখন তাদের প্রশ্নে উঠে এসেছে। আমরা আপনাদের কাছ থেকে সেই দাবির বাস্তবায়নের আপনাদের যেই অবস্থান এবং আপনারা কিভাবে সেই পূরণ করতে চান সেটি শুনবো। শিক্ষা ব্যবস্থা নিয়ে, পেশি শক্তি নিয়ে প্রশ্ন ছিল বিরোধী প্রার্থীর, সেই বিষয়টা নিয়ে আপনি যদি একটু বলেন প্রিয়াঙ্কা। ধন্যবাদ। রাশিদ ভাই খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিব যে আমার শেরপুরের যে 4,50,000 ভোটার আছে, প্রত্যেকটা ভোটারই তো আসলে শিক্ষিত না। এখানে শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব, প্রত্যেকটা পেশাজীবী মানুষ আছে, একই সাথে এখানে কিন্তু ক্রিমিনালও আছে। তো এখন আমি যদি সমাজে যারা ক্রিমিনালি করে বা ক্রিমিনাল, যারা চাঁদাবাজি করে, সন্ত্রাস বা খুনি ডাকাত, এই মানুষগুলার যদি আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি বা তাদের কাছে যে তাদেরকে প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে আমি যদি তাদেরকে বুঝিয়ে এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে আনতে পারি, সেটা তো খারাপ কিছু না। কারণ আমরা যদি অতীতে দেখি, আমাকে একটু সময় দিতে হবে, অতীতে আমরা দেখেছি জনপ্রতিনিধিরা কিন্তু এই সেক্টরগুলোতে কাজ করেনি দেখে এখানে কিন্তু ক্রাইম সেকশনটা অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং আমাকে তাদের কাছে যেতে হবে, তাদের চাওয়া পাওয়াটা বুঝতে হবে, তারা কি চায় সেটা জানতে হবে। কারণ আমি সমস্যা জানছি কিন্তু সমাধান করছি না, তাহলে কোনোদিনই কিন্তু আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এই একটা ডার্ক সাইডটাকে আমি কখনো ভালো একটা সাফল্যের জায়গায় নিয়ে আসতে পারবো না। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, আমরা সমাজে যেই মানুষগুলোকে এরকম ট্যাগ দিচ্ছি, চোর, ডাকাত, সন্ত্রাস, তারাও কিন্তু মানুষ। তারা কোনো না কোনো অভাবের কারণে, তাদের কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড, খারাপ হিস্ট্রি আছে, ফ্যামিলিয়াল বা সামাজিক কিছু না কিছু আছে দেখি তারা আজকে এই পর্যায়ে চলে গেছে, তার কোনো অভাব আছে। তো সেই অভাবটা তো আমি যদি পূরণ করতে না পারি একজন জনপ্রতিনিধি হিসেবে, তাহলে তো সে আমার এলাকায় থেকে, আমার আসনে থেকে সে তো এগুলোই করবে। তাহলে সেই জায়গাটাকে আমার প্রতিকার এবং প্রতিরোধের জায়গা করতে হবে না? তাহলে তাদেরকে তো আমার ভালোবাসা দিয়ে তাদেরকে বুঝিয়ে আনতে হবে। এটা ছিল আমার প্রথম এক্সপ্লেনেশন। আর দ্বিতীয় আমি একটা প্রশ্ন রাশেদ ভাইকে করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সবার লাইফে হয়তোবা কোনো না কোনো খারাপ ইতিহাস থাকে।
হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে আমি যদি সমাজে খুনি, ডাকাত, সন্ত্রাস সবাইকে মাইনাস করে দেই, তাহলে কিন্তু আজকে আপনি এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে পারতেন না একজন জনপ্রতিনিধি হিসেবে। আমার জানা মতে খুব সম্ভবত আপনার পারিবারিক একটা হিস্ট্রি আছে, যেখানে আপনার বাবা তার আপন চাচাকে মেরে মোটামুটি মানে মারার সাথে সাথে আঘাত করার সাথে সাথে আমরা মৃত্যুবরণ করেছে। এই জায়গাটিতে প্রিয়াঙ্কা আপনাকে একটু বলতে চাই যে আমরা শেরপুরবাসীর সমস্যা নিয়ে কথা বলছি। শেরপুরবাসীর ব্যক্তিগত কারো ব্যক্তিগত আক্রমণ আসলে আমরা এখানে করতে চাচ্ছি না। এবং আমি রাশেদুল ইসলাম সাহেব আপনাকে একটু বলতে চাই যে একটি প্রশ্ন করতে চাই, ওনার প্রশ্নের পাশাপাশি আমি একটি প্রশ্ন করতে চাই আপনাকে, যে বারবার বলা হচ্ছে পেশি শক্তির ব্যবহার, আইন শৃঙ্খলার উন্নতি নেই এবং ল অ্যান্ড অর্ডার খুবই ভেঙে পড়েছে। কথা একটু বলতে চাই আমি, যে আপনারা শুধুমাত্র পেশি শক্তির কথাই বলছেন, কারণ দীর্ঘ 17 বছরে পেশি শক্তি ইউজ করা হয়েছে, কিন্তু আপনারা কিন্তু একটা বড় এই প্রশ্ন করছে না সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে। আমরা মানুষকে চাঁদাবাজ বলছি, সন্ত্রাসী বলছি, হ্যাঁ দুর্নীতি করতে চাচ্ছি, কিন্তু যেই মানুষটা আসলে প্রকৃত চাঁদাবাজির পক্ষে না, কিন্তু সোশ্যাল মিডিয়াকে তাকে চরিতার্থ করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে, এই ব্যাপারে কিন্তু একটা মানুষও কথা বলছেন না। তার মানে কি আমি চাইলে যে কোনো একটা মানুষকে যদি নেগেটিভলি দুনিয়ার কাছে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সোশ্যাল মিডিয়া কি যথেষ্ট? এটা আমার প্রশ্ন থাকবে সকলের কাছে। আর সেকেন্ড অফ অল হচ্ছে, আমরা যত কথাই হোক না কেন, এখানে আপনার বুঝতে হবে যে আমরা প্রার্থীরা কেউ কাউকে কিন্তু পার্সোনাল অ্যাটাক করতে পারি না। কিন্তু আমি আমার বক্তব্যে যে কথাটা বলেছি সেটা কিন্তু খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, যে আমার জনসম্পৃক্ততা বাড়াতে হবে। খারাপ মানুষ, ভালো মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে যে তাদের সমস্যার সমাধান করতে হবে। তা না হলে একজন জনপ্রতিনিধি হয়ে আমার কোনো লাভ নেই। থার্ড অফ অল হচ্ছে যে আমার প্রশ্ন, যে আমার পাশে দাঁড়ানো প্রার্থী যদি একটা নারীকে সম্মান করতে না পারে, একটা নারী প্রার্থীকে, আমার শেরপুরে 52% নারী ভোটার, তাহলে এই নারী ভোটার গুলা কিভাবে, তিনি যদি এমপি হয় তাহলে তাকে কিভাবে সম্মানিত করবে? কারণ আমি অবশ্যই আমার নির্বাচনী আচরণ বিধিতে আছে, আমি একটা প্রার্থীকে নিয়ে কোনো কটূক্তি করতে পারি না, কিন্তু প্রতিনিয়ত আমার একটা বক্তব্যকে এত বেশি ভাইরাল করার তো কোনো মানে হয় না। আমি শেরপুরের জনপ্রতিনিধি, মানে আমি সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করব। আরেকটা কথা বলি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল যেখানে, আমরা যদি জুলাই সনদের কথা চিন্তা করি, সেখানে 5% নারী প্রার্থী দেওয়ার কথা। আর কোন দলে তো আমি তেমন দেখিনি নারী প্রার্থী। সেই বিষয়টা নিয়ে আসলে সম্মান করা হবে না, এমন একটা এই বিষয়টা নিয়েই আসতে যাচ্ছিলাম রাশেদুল ইসলামের কাছে। আপনি নারী নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়গুলো মাথায় রেখে, নারী নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে, যুবকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে, মাদকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে, সেই বিষয়টি নিয়ে আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি কি করবেন, কি ব্যবস্থা নেবেন? ধন্যবাদ আপনাকে। আমি বরঞ্চ আমার বোনকে পরামর্শ দিব এভাবে, যে আপনি যে সমস্যাটা বলেছেন আর কি সমাধানের বিষয়টি, এটি এখন আপনি করতে পারবেন না। আপনি যদি ক্ষমতায় যান বা আমরা সবাই ভোট দিই আপনাকে, আপনি নির্বাচিত হলে, নির্বাচিত হওয়ার পর আপনি মাদক নির্মূল করবেন, সন্ত্রাস নির্মূল করবেন, সবই করবেন ইনশাআল্লাহ। কিন্তু এখন যদি আপনি মাদক সেবীকে, এখন আপনি সন্ত্রাসকে, ডাকাতদেরকে, চোরদেরকে অ্যাকোমোডেট করেন, তাহলে এটা বরঞ্চ আপনার জন্য বিরাট ক্ষতির কারণ হবে। সেই জায়গা থেকে আমরা যেটা ফিল করছি, যে আমরা বিগত দিনে জামাত ইসলামীর দ্বারা নারী নির্যাতনের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত মিডিয়া দেখেছে কতটুকু হয়েছে, কতটুকু হয়নি। বাট তার এগেনস্টে বিএনপির দ্বারা সেটা বেশি হয়েছে। আমরা সেই বিতর্কগুলোতে এই মুহূর্তে না গিয়ে বরঞ্চ আমরা চাচ্ছি, আমরা সমাজের প্রকৃত সমস্যাগুলো ফাইন্ড আউট করেছি, আমরা যা কথা দিচ্ছি তা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে জামাত ইসলামীর একজন প্রতিনিধি হিসাবে আমি যদি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারি, তাহলে আমার দ্বারা এই এলাকার কোনো নারী নির্যাতিত হওয়ার সুযোগ থাকবে না। কারণ এটা আমার ম্যানিফেস্টোতে নাই, আমার চিন্তাধারার মধ্যে নাই, আমার কর্মের মধ্যে নাই। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক একইভাবে আমার যে ভাই প্রশ্ন করেছেন যে আমি শিক্ষা নিয়ে কি পরিকল্পনা করতে চাই, আমাদের কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় কিন্তু বলা হয়েছে যে আমরা শিশুদের শিক্ষা বা নারীদের শিক্ষার ব্যাপারটা কিভাবে এগোতে চাই, এবং সেটাতে প্রণোদনা দিয়ে আমার ম্যাডাম যেটা বলেছেন যে কখনো তো ঋণের ব্যবস্থা করা হয় না, কখনো তো তাদেরকে স্কলারশিপের ব্যবস্থা করা হয় না, সেই জায়গাগুলোতে আমরা ব্যাপক ভিত্তিক পরিকল্পনা নিয়েছি, সেটা মিডিয়ার মধ্যে আপনারা জেনেছেন। আমরা আশাবাদী যে আগামী দিনে বাংলাদেশে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, আমরা যদি শেরপুর থেকে, এই কনস্টিটিউয়েন্সি থেকে যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে আমাদের এই মৌলিক সংকট যেগুলো, এই সংকটগুলো দূর করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই রাজিয়া সামার ডালিয়া, সভাপতি সুশাসনের জন্য নাগরিক। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে তারা কথা বলছিলেন
দুজন প্রার্থীর কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। নারী নিরাপত্তা, আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং সোশ্যাল প্ল্যাটফর্মে যে আলোচনাগুলো হয়ে আসছে সেই বিষয় নিয়েও আসলে তারা কথা বলছিলেন। আপনার কাছে কি মনে হচ্ছে? নির্বাচনের আগে ভালো ভালো মঞ্চে দাঁড়িয়ে কথা বলা যায়, সে কথা এবং কাজের যদি সমন্বয় না হয় তখনই জনগণ বিক্ষুব্ধ হয় যে নির্বাচনের আগে। ওই জন্য আমরা দেখব তারা নির্বাচনের ইশতেহার তাদের আছে, সেটা আমরা হাতে চাই, দেখতে চাই তারা কি ঘোষণা দিয়ে তারা যেতে চাচ্ছেন, মানে জনপ্রতিনিধি হতে চাচ্ছেন। এই জায়গায় তাদের কথা এবং কাজ সমন্বয় হতে হবে। যেমন আমি মনে করি যে আমাদের এখানে জেলা প্রশাসক আছেন, এসপি সাহেব আছেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছেন, এরা যদি স্বাধীনভাবে কাজ করতে পারতেন তাহলে কিন্তু মানুষের অধিকার সম্পর্কে আমরা অনেকটাই কাছাকাছি চলে যেতে পারতাম। কিন্তু যেহেতু রাজনীতিবিদরা টোটালি নিয়ন্ত্রণ করতে চায়, এর বাইরে তারা যেতে পারবেন কিনা আমি জানি না। ধন্যবাদ আপনাকে। পাশ করে আসবেন, এখানে তাদের কমিটমেন্ট থাকতে হবে যে আমরা কোথাও কোনো অকারণে হস্তক্ষেপ করব না, এই কমিটমেন্ট থাকতে হবে তাদের, এটাই আমরা চাই। আপনারা দুজন পাশে দাঁড়িয়ে শুনলেন, আপনারা দুজন কি আসলে তার সাথে একমত? একমত। আপা? আমি অবশ্যই একমত। ডালিয়া খালামা একজন সমাজ সেবিকা হিসেবে দীর্ঘ ৩৫ বছর অরাজনৈতিকভাবে কাজ করছে। এরকম জায়গা থেকে আমরা রাজনীতিবিদরা যদি সেম ওয়েতে কাজ করতাম তাহলে আমাদের শেরপুর সদরের আজকে এই বেহাল অবস্থাটা অবশ্যই। ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ। আমরা আরো একটা বিষয়ে কিন্তু একমত, আমরা দুইজনে কিন্তু এর আগেও কমিটমেন্ট করেছি যে উনি নির্বাচিত হলেও আমি তার সাথে কাজ করব, আমি নির্বাচিত হলেও উনি আমার সাথে কাজ করবেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি এই ব্যাপারে একদমই আমার মনে হয়েছে এটা জাস্ট বলার জন্য, কারণ আমার প্রত্যেকটা কাজে কর্মে যে পরিমাণ ভুল ধরার চেষ্টা করে, মানে এটা আমার মনে হয় যে কোনো কারণে যদি রাশেদ ভাই এমপি হয়ে আসে আমার শেরপুর সদরের নারীরা যে কি পরিমাণ অবহেলিত হবে। আমরা একটু কণিকের কাছে যেতে চাই, আমাদের সিনিয়র রিপোর্টার এবং ব্যুরো চিফ ময়মনসিংহের। আপনি যদি একটু আমাদেরকে বলবেন যে শেরপুরের সামনে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলার কি পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তা নিয়ে আপনি একটু কথা বলবেন। নিশ্চয়ই নিরাপত্তা যেন বজায় থাকে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে, কিন্তু যারা প্রার্থী হয়েছেন তাদের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে ভোটারদেরকে নিরাপদে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার এবং যে ধরনের আশ্বাস দেওয়া দরকার সেটি কিন্তু তারা নিশ্চিত করবেন ভোটারদের। আর এই টোটাল আলোচনার মধ্যে পর্যটনের যে অপার সম্ভাবনা আছে এই শেরপুর জেলায়, এটি কিন্তু কোনো প্রার্থী কারো মাঝ থেকে কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি। আমি মনে করি যে সামনের দিনে যারাই নির্বাচিত হবেন এই শেরপুর জেলাকে পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে পাশাপাশি বেকারত্ব এই তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিতের জন্য সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান পরিকল্পনা তারা ভোটারদের কাছে উপস্থাপন করবেন। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা আমাদের অতিথি হিসাবে এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ। এবং আমরা চাই সুষ্ঠু একটি নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন। সবাইকে ধন্যবাদ এবং যারা আমাদের সামনে রয়েছেন সম্মানিত ভোটার সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, আমরা ছিলাম শেরপুরে এবং শেরপুরের মানুষের সাথে কথা বললাম, ভোটারদের সাথে কথা বললাম, রাজনৈতিক প্রার্থীদের সাথে কথা বললাম, বিশিষ্টজনদের সাথে কথা বললাম। তারা কিন্তু একটা জায়গায় সবাই এক, শেরপুরকে সামনের দিকে এগিয়ে নিতে তারা বদ্ধপরিকর। শেরপুর থেকে এন মোহাম্মদ, ব্যালটে বাংলাদেশ, এই পর্যন্তই।